হস্তিনাপুরের পতন কিন্তু কোনো যুদ্ধক্ষেত্রে শুরু হয়নি। শুরু হয়েছিল বসন্তের এক মাতাল করা দিনে বনের গভীরে। একদম ঠিক। মানে একজন রানীর অপরিসীম সৌন্দর্য আর এক মুহূর্তের চরম আবেগের কাছে। একটু ভেবে দেখলে অবাক হতে হয় কিভাবে এত বড় একটা সাম্রাজ্যের ভবিষ্যৎ, ক্ষমতার রদবদল আর পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় একটা যুদ্ধের বীজ লুকিয়েছিল। কেবল একটা মনস্তাত্ত্বিক টানাপোড়েনের ভেতর। হ্যাঁ, ঠিক তাই। একটা মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর চরম আবেগময় একটা সিদ্ধান্তের ভেতর। আসলে ইতিহাসের পাতা বা ওই পৌরাণিক আখ্যানগুলো তো সাধারণত আমাদের কেবল বড় বড় যুদ্ধের গল্প, বীরত্বের গাথা আর কূটনীতির হিসাব নিকাশি দেখায়। সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু এই বিশাল ক্যানভাসে মানুষের ব্যক্তিগত আবেগ, তাদের মানসিক অবসাদ বা একেবারে ভেতরের যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলো, সেগুলো অনেক সময়ই আড়ালে থেকে যায়। আমরা ঘটনার উপর মনোযোগ দিই, কিন্তু মানুষগুলোর ভেতরের শূন্যতা বা অপরাধবোধ নিয়ে খুব একটা ভাবি না। আর ঠিক সেই আড়ালে থাকা মনস্তাত্ত্বিক জায়গাতে আমরা আলো ফেলতে যাচ্ছি আজকের এই নিবিড় বিশ্লেষণে। আমাদের মনোযোগের একেবারে কেন্দ্রে রয়েছেন মহাভারতের অত্যন্ত রহস্যময়ী, সুমধুভাষিনী এবং আবেগময়ী এক চরিত্র, মাদ্রী। দারুণ একটা বিষয়। আমরা বিভিন্ন ঐতিহাসিক বিশ্লেষণ, চরিত্র সমালোচনা আর আধুনিক মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পাওয়া তথ্যগুলোকে এক জায়গায় করেছি। আমাদের মূল উদ্দেশ্য হল কুন্তী এবং মাদ্রীর ব্যক্তিত্বের আকাশ-পাতাল বৈপরীত্য বোঝা। আর তার পাশাপাশি আধুনিক মনস্তত্ত্বের আলোকে মাদ্রীর মানসিক টানাপোড়েন, বেঁচে থাকার তীব্র অপরাধবোধ আর তার মাতৃত্বের প্রতীকী তাৎপর্যগুলো গভীরভাবে বিশ্লেষণ করা। একদম। তাই এটা কিন্তু কেবল একটা রাজকীয় বিবাহের গল্প বা পৌরাণিক উপাখ্যান নয়। একেবারেই না। এটি মূলত একটা মানসিক লড়াইয়ের বিশ্লেষণ। একজন নারী যিনি ক্ষমতার কেন্দ্রে থেকেও নিজেকে প্রমাণ করার এক অদ্ভুত চাপে ভুগেছেন। যাকে আমরা আধুনিক পরিভাষায় মেন্টাল হেলথ ক্রাইসিস বা মানসিক অবসাদ বলি। ঠিক, এবং ট্রমা পরবর্তী যে অপরাধবোধ একজন মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, মাদ্রীর জীবন ঠিক তারই এক চরম মর্মান্তিক প্রতিচ্ছবি। আচ্ছা, তাহলে একেবারে শুরু থেকেই বিষয়টা উন্মোচন করা যাক। মাদ্রী কে ছিলেন, আর হস্তিনাপুরের মতো এত শক্তিশালী একটা সাম্রাজ্যের অন্দরমহলে তার প্রবেশটা ঠিক কিভাবে ঘটল? দেখুন, আমাদের যে তথ্যসূত্রগুলো আছে সেখান থেকে জানা যায় মাদ্রী ছিলেন মদ্র দেশের রাজকুমারী। বর্তমানের পাঞ্জাব আর তার আশপাশের অঞ্চল জুড়েই ছিল এই মদ্রদেশ। হ্যাঁ, আর তার ভাই ছিলেন পরাক্রমশালী যোদ্ধা শল্য। ঠিক, মদ্রদেশের মানুষেরা তাদের অসাধারণ রণকৌশল, বিপুল সম্পদ আর উন্নত সংস্কৃতির জন্য সে সময় ভীষণ পরিচিত ছিল। কিন্তু এই গল্পের সবচেয়ে কৌতূহল উদ্দীপক জায়গাটা হল তাদের একটা আঞ্চলিক প্রথা। মানে ওই যৌতুকের বিষয়টা। হ্যাঁ, মদ্রদেশে বিয়ের সময় কন্যাকে কোনো যৌতুক দেয়া হতো না। উল্টো পাত্রপক্ষ কনে পক্ষকে বিপুল সম্পদ দিত, যাকে আমরা এখনকার ভাষায় ব্রাইড প্রাইস বা কন্যামূল্য বলতে পারি। একদম তাই। হস্তিনাপুরের হয়ে ভীষ্ম নিজে মদ্রদেশে যান এবং অপরিসীম সম্পদ মণিমাণিক্য, হাতি, ঘোড়া এই সব শল্যকে দিয়ে পাণ্ডুর জন্য মাদ্রীকে বিয়ে করে আনেন। কিন্তু একটা ব্যাপার দেখুন, ভীষ্মের মতো একজন কট্টর নিয়মনিষ্ঠ মানুষ, যিনি কুরুবংশের আভিজাত্য নিয়ে অত্যন্ত অহংকারী, হ্যাঁ, তার এই আঞ্চলিক প্রথা মেনে নেওয়ার বিষয়টা কিন্তু একটু অদ্ভুত, তাই না? এই কন্যামূল্য প্রথা তো হস্তিনাপুরের চিরাচরিত প্রথার সাথে পুরোপুরি সাংঘর্ষিক ছিল, কিন্তু এর পেছনে একটা বড় রাজনৈতিক হিসাব ছিল। হস্তিনাপুরের উত্তর-পশ্চিম সীমান্ত সুরক্ষিত রাখার জন্য মদ্রদেশের মতো সম্পদশালী আর সামরিক দিক থেকে শক্তিশালী একটা মিত্ররাষ্ট্র ভীষণ জরুরি ছিল। ভীষ্ম সেটা বুঝতে পেরেছিলেন। ও আচ্ছা, মানে এই জায়গাটিতে আধুনিক কর্পোরেট জগতের একটা উপমা দেয়া যেতে পারে। কি রকম? ধরুন, কর্পোরেট দুনিয়ায় যখন কোনো বড় কোম্পানি আরেকটি অত্যন্ত মূল্যবান কিন্তু ছোট কোম্পানিকে কিনে নেয়, তখন তারা বাজার দরের চেয়ে অনেক বেশি মূল্য দেয়, যাকে বলে অ্যাকুইজিশন প্রিমিয়াম। দারুণ একটা তুলনা। ভীষ্মের এই বিপুল সম্পদ প্রদান কি অনেকটা সেই অ্যাকুইজিশন প্রিমিয়ামের মতোই নয়? কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। বলুন। একজন নারী দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা কেমন? মাদ্রী যখন জানতেন যে তাকে আক্ষরিক অর্থেই বিপুল সম্পদের বিনিময়ে কিনে আনা হয়েছে, তখন প্রাসাদে তার মনস্তাত্ত্বিক অবস্থানটা ঠিক কেমন ছিল? এই চাপটা তো মারাত্মক হওয়ার কথা।
অত্যন্ত প্রাসঙ্গিক একটা দিক তুলেছেন। এই অ্যাকুইজিশন প্রিমিয়ামের মনস্তাত্ত্বিক বোঝাই কিন্তু মাদ্রির জীবনের প্রথম বড় সংকট। তাই হ্যাঁ, প্রাসাদে প্রবেশের পর থেকেই অবচেতনভাবে তার মনে এই ধারণাটা গেঁথে গিয়েছিল যে তিনি কেবল একজন স্ত্রী নন, তিনি হস্তিনাপুরের একটি অত্যন্ত মূল্যবান রাজনৈতিক বিনিয়োগ। বাপরে! তাকে বিপুল মূল্যে আনা হয়েছে, তাই তাকে সেই মূল্য প্রমাণ করতে হবে। এই চাপ তাকে প্রাসাদের ভেতরে মানসিকভাবে ভীষণ একা করে দিয়েছিল। মানে তিনি বুঝতে পারছিলেন যে এই বিয়ের পেছনে প্রেমের চেয়ে রাজনীতিক চুক্তির হিসাবটাই বড়। ঠিক তাই। আর এই একাকিত্ব বা বিচ্ছিন্নতা বোধ থেকেই মাদ্রি পাণ্ডুর মনোযোগ এবং ভালোবাসার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন। আর এই মনোযোগ পাওয়ার লড়াইটা নিশ্চয়ই খুব একটা সহজ ছিল না, কারণ প্রাসাদে তো আগে থেকেই আরেকজন রানী উপস্থিত ছিলেন, কুন্তী। হ্যাঁ, এবং দুই সতীনের এই সমীকরণটা মহাভারতের অন্যতম আকর্ষণীয় একটা মনস্তাত্ত্বিক অধ্যয়ন। কুন্তী ছিলেন প্রবীণা রানী, কিন্তু মাদ্রি ছিলেন পাণ্ডুর অত্যন্ত আদরের। ঠিক, তাদের মধ্যে কোনো প্রকাশ্য শত্রুতা, ঝগড়াঝাঁটি বা ষড়যন্ত্রের ইতিহাস আমরা পাই না, কিন্তু একটা সূক্ষ্ম মনস্তাত্ত্বিক টানাপোড়েন, একটা নীরব স্নায়ুযুদ্ধ সব সময় কাজ করত। মানে দুজনের ব্যক্তিত্ব তো একেবারে আলাদা ছিল। পুরোপুরি আলাদা। কুন্তী ছিলেন রাজনৈতিকভাবে অত্যন্ত দৃঢ়, সুশৃঙ্খল এবং কর্তৃত্বপরায়ণ। অন্যদিকে মাদ্রি ছিলেন ঠিক তার উল্টো, নম্র, আবেগপ্রবণ, অত্যন্ত রূপবতী এবং স্নিগ্ধ। ব্যাপারটা অনেকটা এমন দাঁড়াচ্ছে, কুন্তী যেন হস্তিনাপুর পরিবারের সিইও, যিনি সবসময় কর্তব্য, নিয়মকানুন আর রাজ্যের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। হ্যাঁ, বলা যায়। আর মাদ্রি হলেন সেই পরিবারের কালচারাল হার্ট বা আবেগের কেন্দ্রবিন্দু। একদম নিখুঁত বিশ্লেষণ। এই দুই বিপরীতমুখী ব্যক্তিত্ব পাণ্ডুর জীবনকে এক অদ্ভুত পূর্ণতা দিয়েছিল ঠিকই, কিন্তু একই সাথে রাজপ্রাসাদের ভেতরে একটা অদৃশ্য দেয়ালও তৈরি করেছিল। মানে কুন্তী সামলাতেন রাজ্যের রাজনীতি আর মাদ্রি সামলাতেন পাণ্ডুর আবেগ। ঠিক, কুন্তী ধারণ করতেন রাজনৈতিক স্থিতিস্থাপকতা, যে কোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে বৃহত্তর পরিসর নিয়ে ভাবতে পারতেন তিনি, আর মাদ্রি ধারণ করতেন আবেগগত দুর্বলতা। এই দুর্বলতা মানে কিন্তু অক্ষমতা নয়, তাই না? একেবারেই না, এটি ছিল তার স্নিগ্ধতা, তার মানবিক দিক। পাণ্ডু যখন রাজ্যের ভারে ক্লান্ত হয়ে পড়তেন, তখন তিনি কুন্তীর রাজনৈতিক দৃঢ়তার কাছে নয়, বরং মাদ্রির এই আবেগগত আশ্রয়স্থলেই ফিরে যেতেন। কিন্তু একজন রাজার জীবনে যখন এই দুটো দিক উপস্থিত থাকে, তখন মনস্তাত্ত্বিক ভারসাম্য রক্ষা করাটা খুব কঠিন হয়ে যায়। কুন্তী হয়তো রাজ্যের রানী হিসেবে সম্মান পেতেন, কিন্তু মাদ্রি পেতেন রাজার নিরঙ্কুশ মনোযোগ। আর এই মনোযোগই ছিল মাদ্রির বেঁচে থাকার রসদ। ওই যে বললাম, কন্যামূল্য দিয়ে কিনে আনার কারণে তার ভেতর যে শূন্যতা তৈরি হয়েছিল, পাণ্ডুর এই তীব্র ভালোবাসাই ছিল সেটা পূরণের একমাত্র উপায়। কিন্তু এই সূক্ষ্ম ভারসাম্যটা তো এক ভয়ঙ্কর অভিশাপের কারণে চিরতরে ছিন্নভিন্ন হয়ে গেল। হ্যাঁ, ঋষিকিন্দমে সেই অভিশাপ। পাণ্ডু বনে শিকার করতে গিয়ে ভুলবশত ঋষিকিন্দম আর তার স্ত্রীকে হত্যা করেন। মৃত্যুর আগে ঋষিকিন্দম পাণ্ডুকে অভিশাপ দেন যে তিনি যদি কখনো কামনার বশবর্তী হয়ে স্ত্রীদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন, তবে সাথে সাথেই তার মৃত্যু হবে। হ্যাঁ, আর এই অভিশাপের ফলে পাণ্ডু সিংহাসন ছেড়ে কুন্তী এবং মাদ্রিকে নিয়ে বনবাসে চলে যান। রাজপ্রাসাদের অপরিসীম বিলাসিতা থেকে সরাসরি বনের এক সাদামাটা জীবনে প্রবেশ। কিন্তু সিংহাসন হারানোর চেয়েও বোধহয় বড় মানসিক ধাক্কা ছিল মাতৃত্বের অধিকার হারানো, বিশেষ করে মাদ্রির জন্য। কেন? কারণ বনবাসের এই জীবন মাদ্রির জন্য যে কতটা ভয়ঙ্কর ছিল, সেটা আধুনিক মনস্তত্ত্ব দিয়ে খুব সহজেই বোঝা যায়। প্রাসাদে তার শক্তির মূল জায়গাই ছিল পাণ্ডুর শারীরিক এবং মানসিক নৈকট্য। ওহ, বুঝতে পেরেছি। অভিশাপের কারণে সেই নৈকট্য যখন সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেল, তখন মাদ্রির অস্তিত্বটাই যেন সংকটে পড়ে গেল। এরপর পরিস্থিতি আরও জটিল হল উত্তরাধিকারের প্রশ্নে। যখন কুন্তী তার সেই গোপন মন্ত্রের কথা প্রকাশ করলেন। হ্যাঁ, দুর্বাসা মুনির মন্ত্র। সেই মন্ত্রের সাহায্যে কুন্তী দেবতাদের আহ্বান করে ৩ সন্তানের জন্ম দিলেন, যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন। এখানেই মাদ্রির মানসিক অবস্থার একটা বড় পরিবর্তন আসা শুরু করে।
মানে নিজের চোখের সামনে কুন্তিকে একের পর এক বীর সন্তানের মা হতে দেখে নিঃসন্তান মাদ্রির মধ্যে তীব্র মাতৃত্বের আকাঙ্ক্ষা তৈরি হওয়াটাই তো স্বাভাবিক। শুধু আকাঙ্ক্ষা নয়, একটা সূক্ষ্ম হীনমন্যতাও কাজ করতে শুরু করে। ঠিক, যে মাদ্রি ছিলেন রাজার সবচেয়ে প্রিয় স্ত্রী, তিনি এখন রাজবংশকে কোনো উত্তরাধিকার দিতে পারছেন না। অন্যদিকে কুন্তি তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়ে পাণ্ডুর চোখে নিজের অবস্থান একেবারে পাকাপোক্ত করে ফেলেছেন। এরপর পাণ্ডুর অনুরোধে কুন্তি সেই মন্ত্র মাদ্রিকেও দেন। মাদ্রি অশ্বিনী কুমারদের আহ্বান করেন এবং জন্ম হয় নকুল ও সহদেবের। আচ্ছা, এই জায়গাটায় আমার একটা বড় প্রশ্ন আছে। কি প্রশ্ন? মাদ্রি কেন অশ্বিনী কুমারদেরই বেছে নিলেন? মানে তিনি তো চাইলে কুন্তির মতো কোনো শক্তিশালী যোদ্ধা দেবতা বেছে নিতে পারতেন। তাহলে কি তিনি ক্ষমতা চাননি? এর ভেতরের মনস্তাত্ত্বিক কারণটা ভীষণ গভীর। অশ্বিনী কুমাররা হলেন চিকিৎসা, যৌবন, সৌন্দর্য এবং ভারসাম্যের দেবতা। মাদ্রি অবচেতনভাবেই নিজের ভেতরের গুণাবলীগুলো তার সন্তানদের মধ্যে চেয়েছিলেন। একটু বুঝিয়ে বলবেন? মানে কুন্তি যখন দেবতাদের আহ্বান করেছিলেন, তিনি হস্তিনাপুরের সিংহাসনের কথা মাথায় রেখেছিলেন। তার দরকার ছিল ধর্ম, শক্তি এবং পরাক্রম। তাই তিনি যম, বায়ু এবং ইন্দ্রকে বেছে নেন। কিন্তু মাদ্রির কাছে সিংহাসনের চেয়ে জীবনের সৌন্দর্য এবং মানসিক প্রজ্ঞা বেশি জরুরি ছিল। অসাধারণ একটা পয়েন্ট। তিনি নিজে যেমন স্নিগ্ধ এবং ভারসাম্যপূর্ণ ছিলেন, তিনি চেয়েছিলেন তার সন্তানরাও তেমনই হোক। একদম। আর আমরা যদি নকুল আর সহদেবের চরিত্রের দিকে তাকাই, আমরা কিন্তু মাদ্রির সেই নির্বাচনেরই প্রতিফলন দেখতে পাই। হ্যাঁ, নকুল পেলেন মাদ্রির বাহ্যিক সৌন্দর্য, পরিশীলন আর অশ্বচালনার এক অদ্ভুত মায়াভরা দক্ষতা। আর সহদেব পেলেন প্রজ্ঞা, আধ্যাত্মিক দূরদর্শিতা এবং জ্যোতিষশাস্ত্রের জ্ঞান। সহদেব মহাভারতের অন্যতম জ্ঞানী চরিত্র হিসেবে পরিচিত হন, যিনি ভবিষ্যৎ দেখতে পেলেও অত্যন্ত শান্ত থাকতেন। মানে মাদ্রি কেবল ক্ষমতার হাতিয়ার জন্ম দিতে চাননি, তিনি এমন সন্তান চেয়েছিলেন যারা জীবনের আরোগ্য আর জ্ঞানকে ধারণ করবে। এটাই কুন্তি এবং মাদ্রির মাঝে সবচেয়ে বড় পার্থক্য। কুন্তি ধারণ করেছেন সাম্রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ, আর মাদ্রি ধারণ করেছেন সেই সাম্রাজ্যের সাংস্কৃতিক এবং বৌদ্ধিক স্নিগ্ধতা। কিন্তু মাতৃত্বের এই পূর্ণতা, এই যে বনের ভেতর জীবনের একটা শান্ত ছন্দ তৈরি হচ্ছিল, সবকিছু তাসের ঘরের মতো ভেঙে পড়ল একদিন। হ্যাঁ, সেই কালান্তক বসন্তের দিন। গল্প রূপ নিল এমন এক ট্র্যাজেডিতে যা মাদ্রির মনস্তত্ত্বকে আক্ষরিক অর্থেই চুরমার করে দিল। চারপাশে প্রাকৃতিক পরিবেশে কামনার বশবর্তী হয়ে পাণ্ডু মাদ্রিকে আলিঙ্গন করেন। মাদ্রি বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, অভিশাপের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন, কিন্তু পাণ্ডুর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং অভিশাপের কারণে সাথে সাথেই পাণ্ডুর মৃত্যু হয়। ভাবলেই গায়ে কাটা দেয়। এটি সম্ভবত গোটা মহাকাব্যের সবচেয়ে মনস্তাত্ত্বিকভাবে জটিল আর মর্মান্তিক মুহূর্তগুলোর একটি। পাণ্ডুর মৃত্যুর পর মাদ্রি নিজেকে এই ঘটনার জন্য এককভাবে দায়ী করতে শুরু করেন। যদিও মাদ্রি তাকে বাধা দিয়েছিলেন। হ্যাঁ, তবুও মাদ্রির মনে হতে থাকে তার নিজের রূপ, তার নিজের সৌন্দর্যই পাণ্ডুর মৃত্যুর কারণ। তিনি মনে করতে থাকেন যে স্ত্রী হিসেবে পাণ্ডুকে রক্ষা করতে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। আমি এই পরিস্থিতিটাকে আজকের দিনের আধুনিক মনস্তত্ত্বের সাথে মেলাতে চাই। আমরা যাকে এখন সার্ভাইভার্স গিল্ট বলি, মাদ্রি ঠিক সেই অবস্থার মধ্যে দিয়েই তো যাচ্ছিলেন, তাই না? একদম ঠিক বলেছেন। তিনি কেবল একজন সাধারণ শোকাহত স্ত্রী ছিলেন না, তিনি যেন এক ভয়াবহ দুর্ঘটনার পর বেঁচে যাওয়া এমন একজন মানুষ, যিনি তীব্র পোস্ট ট্রমাটিক স্ট্রেস বা পিটিএসডিতে ভুগছেন। তার মাথার ভেতর হয়তো প্রতিনিয়ত একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আমি কেন তাকে আটকাতে পারলাম না? আমার জন্যই কি লোকটা মারা গেল? ঠিক। এই যে নিজের ঘাড়ের ওপর পুরো দায়ভারটা চাপিয়ে নেওয়া, এটা মানুষকে মানসিকভাবে কতটা পঙ্গু করে দেয় তা আমরা আজকের দিনেও অনেক ট্রমা সার্ভাইভারের মধ্যে দেখতে পাই। আচ্ছা, মাদ্রির এই মানসিক বিপর্যয়ের গভীরতাটা ঠিক কতটা ছিল? এতটাই গভীর ছিল যে তার পুরো অস্তিত্বটাই ধসে পড়েছিল। হস্তিনাপুরে তার অবস্থান দাঁড়িয়েছিল পাণ্ডুর প্রেমের ওপর। সেই প্রেম যখন পাণ্ডুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল, তখন মাদ্রির নিজস্ব আইডেন্টিটিটাই পুরোপুরি শেষ হয়ে গেল। আর এই তীব্র অপরাধবোধ, মানে এই সার্ভাইভার্স গিল্ট, এই মাদ্রিকে তার জীবনের সবচেয়ে কঠিন আর সম্ভবত সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তটি নিতে বাধ্য করল। সহমরণে যাওয়ার সিদ্ধান্ত। হ্যাঁ, মাদ্রি সিদ্ধান্ত নিলেন তিনি পাণ্ডুর চিতায় সহমরণে যাবেন, কিন্তু কুন্তি তো তাকে তীব্রভাবে বাধা দিয়েছিলেন, তাই না? হ্যাঁ,
কুন্তী অত্যন্ত বাস্তববাদী যুক্তি দেখিয়েছিলেন যে ছোট ছোট 5টি সন্তানের এখন মায়ের খুব প্রয়োজন। কিন্তু মাদ্রি যে উত্তরটা দিয়েছিলেন সেটা শুনলে আজও বুক কেঁপে ওঠে। মাদ্রি বলেছিলেন, কুন্তী, তুমি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী। তুমি চাইলে নিজের 3 ছেলে আর আমার 2 ছেলেকে সমান চোখে দেখতে পারবে। কিন্তু আমি নিজের অপরাধবোধের ভারে এতটা ভেঙে পড়েছি যে আমি হয়তো তোমার সন্তানদের নিজের সন্তানের মতো ভালোবাসতে পারতাম না। এই কথোপকথনটি একই সাথে হৃদয় বিদারক এবং মনস্তাত্ত্বিকভাবে অত্যন্ত গভীর। কুন্তী যেখানে যুক্তিবাদী এবং ভবিষ্যৎমুখী, মাদ্রি সেখানে সম্পূর্ণভাবে নিজের অপরাধবোধ আর আবেগের কাছে আত্মসমর্পণ করেছেন। আধুনিক স্কলাররা, বিশেষ করে নারীবাদী পণ্ডিতরা, এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখেন? আধুনিক নারীবাদী পণ্ডিতরা মাদ্রির এই সিদ্ধান্তকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন। অনেকেই মনে করেন মাদ্রির এই সিদ্ধান্ত তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতারই বহিঃপ্রকাশ। মানে তৎকালীন সমাজ ব্যবস্থার চাপ। হ্যাঁ, একজন নারীকে এমনভাবে মানসিকভাবে অবরুদ্ধ করে রাখা হতো যে স্বামীর মৃত্যুর পর নিজের জীবনের আর কোনো স্বাধীন মূল্য তিনি দেখতে পেতেন না। সমাজের চাপিয়ে দেওয়া এই মানসিক বোঝাই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এখানে আমি একটু প্রশ্ন তুলতে চাই, সত্যিই কি এটা মহাকাব্যিক কোনো আত্মত্যাগ ছিল? মাদ্রির এই সিদ্ধান্ত কি নিজের মাতৃত্বের দায়িত্ব থেকে এক প্রকার পালিয়ে যাওয়া নয়? এটা খুব কঠিন একটা প্রশ্ন। মানে চরম মানসিক যন্ত্রণার হাত থেকে বাঁচতে তিনি কি সহজ পথটা বেছে নিলেন না? তিনি কি নিজের বাচ্চাদের অনাথ করে দিয়ে শুধু নিজের অপরাধ বোধ থেকে মুক্তি খুঁজছিলেন? এই প্রশ্নটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এখানেই ধর্ম বা কর্তব্যের সেই ধূসর এলাকাটি তৈরি হয়। একদিক থেকে দেখলে এটি তার স্বামীর প্রতি গভীর প্রেমের নিদর্শন, কিন্তু আধুনিক মনস্তত্ত্ব বলবে এটি অবশ্যই মানসিক অবসাদের চরম পরিণতি। যেখানে একজন মানুষ যুক্তিতে ভাবতে অক্ষম হয়ে পড়ে। ঠিক। তবে আমরা যদি বৃহত্তর ফলাফলের দিকে তাকাই, মাদ্রির এই চরম সিদ্ধান্ত পাণ্ডবদের জীবন চিরতরে বদলে দিয়েছিল। হ্যাঁ, 5 ভাই আলাদা 2 মায়ের কাছে বড় না হয়ে কুন্তির মতো একজন অত্যন্ত শক্তিশালী আর বাস্তববাদী মায়ের ছত্রছায়া এসে বড় হল। এবং এই ঘটনাই পাণ্ডবদের একটি অবিচ্ছেদ্য শক্তিতে পরিণত করেছিল, যা ভবিষ্যতে কুরুক্ষেত্র যুদ্ধে তাদের বিজয়ের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। মাদ্রি হয়তো কুন্তির মতো ক্ষমতার একেবারে কেন্দ্রে বসে রাজ্য পরিচালনা করেননি, কিন্তু তার তীব্র আবেগ, তার দুর্বলতা আর তার সেই চূড়ান্ত মানসিক বিপর্যয়ের সিদ্ধান্ত মহাভারতের গতিপথ চিরতরে বদলে দিয়েছিল। একদম। তার রূপ এবং প্রজ্ঞার যে উত্তরাধিকার, তার নকুল এবং সহদেবের মধ্য দিয়ে কুরুক্ষেত্র যুদ্ধ পর্যন্ত বেঁচেছিল। সহদেবের সেই নিরপ্রজ্ঞা আর নকুলের স্নিগ্ধতা যেন মাদ্রিরই সেই না বলা কথাগুলো বহন করে বেরিয়েছে গোটা মহাকাব্য জুড়ে। আর এটি আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে আপাতদৃষ্টিতে যাদের গৌণ চরিত্র মনে হয়, তারাও মনস্তাত্ত্বিকভাবে কতটা গভীর হতে পারে। মাদ্রির গল্প কোনো সাধারণ রানীর গল্প নয়। এটি এমন এক মানুষের গল্প যিনি নিজের অপরাধবোধের কাছে হেরে গিয়েছিলেন। 1000 বছর পেরিয়ে গেলেও মানুষের এই ট্রমা আজও একই রকম সত্য। আমাদের আজকের আলোচনা শেষ করার আগে একটি অন্যরকম ভাবনার জায়গা থেকে যায়। কিরকম? পুরো ঘটনাটাকে যদি আমরা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি, একবার ভাবুন তো, সেদিন বনে পাণ্ডুর মৃত্যুর পর মাদ্রি যদি সেই তীব্র অপরাধ বোধকে জয় করতে পারতেন। মানে তিনি যদি মারা না যেতেন। হ্যাঁ, যদি তিনি সেই ট্রমা কাটিয়ে উঠে সহমরণে না গিয়ে কুন্তির সাথে তিনিও নিজের 2 সন্তান নিয়ে হস্তিনাপুরে ফিরে আসতেন। ওহ, এটা তো একটা বিশাল ব্যাপার হতো। সিংহাসনের দাবি আর কৌরবদের সাথে সেই জটিল রাজনৈতিক কূটনীতিতে হস্তিনাপুরে 2 রাজমাতার সমীকরণ তখন কেমন হতো? একজন অত্যন্ত বাস্তববাদী কুন্তী আর আরেকজন প্রবল আবেগপ্রবণ মাদ্রি। এই 2 রানীর আদর্শগত দ্বন্দ্ব কি প্রাসাদের অন্দরমহলের রাজনীতিকে আরও জটিল করে তুলত? অবিশ্বাস্য একটা প্রশ্ন। কুন্তী এবং মাদ্রির এই সহাবস্থান কি কুরুক্ষেত্র যুদ্ধের রূপরেখাকে সম্পূর্ণ ভিন্ন কোনো খাতে প্রবাহিত করত? উত্তরটা আমাদের শ্রোতাদের নিজেদের মতো করে ভাবার জন্যই তোলা রইল।